অলকানন্দা দাদির বন্ধু বাটারফ্লাই প্রজাপতি। ও ঠিক সারাদিন অন্য কোথাও ঘুরে না, অলকানন্দা দাদি ঘুরেও না, বন্ধ ছিল তো ঢুকতে পারেনি, একটু বের হয়ে। আচ্ছা, একটু বেরিয়ে আবার ঠিক নিজের বাড়িতে ফিরে আসে, নিজের বন্ধুর কাছে ফিরে আসে। তারপর আর মানে বাইরে কাউকে দেখলে তখন ভীষণ রেস্টলেস হয়ে যায়। ওরে বাবা, বাবাই যাচ্ছে না, কিন্তু ওর কি সত্যি সত্যি সেরকম বোঝার ক্ষমতা আছে? নিশ্চয়ই আছে। আমি সবার সবার একটা না ভাইব, একটা জিনিস, সেটা কিন্তু ইটস দেয়ার ইন এভরি লিভিং বিং। আমার গাছগুলোই তো, আমার গাছ যদি আমি রোজ একটুখানি আদর না করি মুষড়ে থাকে, আবার যদি একটুখানি আদর টাদর করে দিই আবার চাঙ্গা হয়ে যায়। অদ্ভুত। সেটা তো অনেকেই করে, গাছের ব্যাপার তো অনেকেই জানে। এই যে একটা সামান্য একটা প্রজাপতি, সেও ঠিক আমার কাছে চলে আসবে। তারপর আমি যদি বাইরে পাঠাই সকালবেলা কিছুতেই যাবে না। আমি বললাম জানলা খুলে, আমি বললাম যে এবারে যাও গিয়ে একটুখানি রোদ লাগিয়ে এসো, শরীর স্বাস্থ্য ঠিক করে আসো। সে যাবে না, ওর যখন মর্জি তখন হয়তো একটু গেল, কিন্তু ঠিক ফিরে আসবে। আমার সঙ্গে আজকে আছেন অলকানন্দা দি, অলকানন্দা রায়। There is nothing to actually introduce her. আমরা সবাই চিনি, সবাই জানি। আর অলকানন্দা দির বাড়ি ভর্তি মেমেন্টোস, ফটোগ্রাফ, তার থেকে বোঝা যায় যে হাউ মাচ রেভার্ড অ্যান্ড লাভড। শোনো, 70 বছর ধরে নাচছি তো, যারা অতদিন ধরে নাচে সবারই হয়। নাচ শুধু না, নাচের সাথে যে সোশ্যাল ওয়ার্ক এবং ওই ফিলিংসটা, মানে ফিলসফি অফ লাইফ, যে কিছু করে যাব, মানে একটা দাগ রেখে যাব। কিন্তু এখন অলকানন্দাদির ব্যাপারটা হচ্ছে যে এমন একটা ট্রেন্ড আছে, মানে চলছে বহুদিন থেকে, কারোর সঙ্গে দেখা হলে আমরা এটা জিজ্ঞেস করি না যে ভালো আছো না মন্দ আছো, কেমন আছো। আগে বলি বাহ তুই তো বেশ রোগা হয়ে গেছিস, কি সুন্দর লাগছে। মানে আমাদের প্রথমটাই হচ্ছে কি রোগা হয়ে গেছিস, কি খাচ্ছিস রে, ডায়েট করছিস। দ্যাট ইজ আওয়ার মানে বিগিনিং আর কি। মানে এটা আমাদের সবসময় ভূমিকা এখন শুরু করার, মানে টু স্টার্ট কনভারসেশন উইথ আ পারসন। এবার আমি একবার আপনার ইন্টারভিউ করেছিলাম, তখন সবাই জিজ্ঞেস করেছিল আমাকে, এটা জিজ্ঞেস করলেন না কেন যে সিক্রেটটা কি বিহাইন্ড আর গ্ল্যামার, মানে এত স্ট্রেস এন্ড স্ট্রেন। অলকানন্দা মানে হয়তো ঝকঝক করছে এবং ফুল অফ পজিটিভ এনার্জি। আগে গ্ল্যামারটা বলুন অলকানন্দা দি। আচ্ছা, আমি সত্যি কথা বলবো, আমি কোনোদিন কোনো জীবনে কোনোদিনও ফেশিয়াল করিনি, কোনোদিন বাড়িতে করতেন না। অত ধৈর্য থাকলে তো, ওইসবের দিকে ধৈর্য নেই। তাহলে ক্লিনজিং মিল্ক বা কোকোনাট অয়েল, অনলি থিং আই ইউজ হলো, আমি নারকেল তেল দিয়ে মুখটা পরিষ্কার করি রাত্রিবেলা। আর নারকেল তেল দিয়ে মুখ পরিষ্কার করা যায়? মানে তেলে তো আরো বসে যাওয়ার কথা ময়লাটা। না 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 না, তাহলে মেখে তারপরে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নি। and I use বোরোলিন। আমার মনে হয় কিছুটা জেনেটিক, আমার মার ভীষণ ভালো স্কিন ছিল, হয়তো সেটা কিছুটা পেয়েছি। মা খুব যত্ন করতো আমার, মেইনলি মানে অয়েল ম্যাসাজ, সবসময় তেল লাগিয়ে স্নান করা, সব সময় মুখে ক্রিম লাগিয়ে রাখা, এসব মা করি। মানে অনেকে আছে না স্কিনের জন্য তেলটা সারা বছর মাখে, নট অনলি ইন উইন্টার। সেটা আমি করি, সেটা মা করে দিয়ে গেছে তো, যে কারণে ওটা মানে না করলে আমার মনে হয় স্নানটা কমপ্লিট হলো না। সেটা আমিও করি সারা বছর। মানে তেল ভালো করে মুখটা পরিষ্কার রাখা। আর ভালো খাবারটা বলুন অলকানন্দা দি। একটা সময় বলতেন না যে বাঙালি তো মাছ ফ্রাই করেই যায়, অলকানন্দা দি বোধহয় ফ্রাইটা খুব একটা করেন না। আমি কোনো কিছুই মানে ভেজেতে যে খুব একটা, মানে তেলের কনজাম্পশনটা কম। তেল আমি যে রান্নাতে এখানে অল্প তেল দিয়ে রান্না করা হয় তাও কিন্তু না, নর্মাল তেল দিয়ে রান্না হয়। কিন্তু আমি কোনো কিছু যে বেশি ভেজেতে যে, আসলে সেটাতে তো সব গুণটাই নষ্ট হয়ে যায়। আর আমি না ভাজা কিছু খাই না, মানে বেগুন ভাজা, আলু না না না, আই ডোন্ট এনজয়। এটা একটা ভীষণ সুবিধা আমার, হয়তো না খেতে খেতে আমার লুচি পরোটা। লুচি খাই না, আমি কোনো ময়দার কিছু খাই না। এটা বেশ কয়েক বছর সবাই বলতো তো ময়দাটা ভালো না, ওই যে বন্ধ করেছি তখন থেকে আর আমি ময়দা এখন খেতেই পারি না। ওই জন্য হ্যাঁ, আমাকে যদি তুমি আটার লুচি দাও তাও খাবো হয়তো একটা, কিন্তু ময়দার লুচি আমার ভালো, এখন না খেতে খেতে আমার ভালোই লাগে না। আমি ভাত খাই দুপুরে, কখনো কখনো রাত্রে। আর সকালবেলার ব্রেকফাস্ট একটু পেঁপে বা কিছু, আমি মুড়ি দিয়ে চা খাই
সকালে, তারপরে পেঁপে খাই বা কিছু কোনো একটা ফ্রুট খাই, তারপর আমি খুব আর্লি লাঞ্চ করে নিই। আর্লি লাঞ্চ 11টা 11:30। তারপর আমি ইউজুয়ালি বেরিয়ে ঘুম যাই। থেকে ওঠা কখন, মানে আর্লি রাইজার? হ্যাঁ, 6টার মধ্যে উঠে পড়ি। সেটা যদি কি ব্যায়ামের ব্যাপার আছে? ব্যায়াম ঠিক করি না, প্রাণায়ামটা করি, যোগাটা তখন করি না, ভীষণ ওইসব ব্যাপারে একটুখানি ইরেগুলার, কিন্তু করা উচিত কিছু এক্সারসাইজ, সেটা হয়তো রোজ করি না, কিন্তু প্রাণায়ামটা রোজ করি, মেডিটেশনটা রোজ করি। প্রাণায়াম তো আমার মনে হয় পুরোটাই কভার করে না, পুরো মানে বডিটা, ওটা তো শুধু ব্রিদিং, ওটা করি, আর মেডিটেশনটা করি, ওই দুটো করি। ওই দুটো একদম নিয়ম করে, ওটা না করলে ফাঁকা ফাঁকা লাগে, ওটাই সকালবেলা করি। তারপরে ধরুন এই যে আলোকানন্দাদির আরেকটা হচ্ছে খুব হা হা করে হেসে ওঠা, মানে she doesn't need to, মানে ওর কোনো প্রয়োজন নেই লাফিং ক্লাবে যাওয়ার। একটা কাউকে দেখা হলে কোনো একটা কথা প্রিটেক্সট ওখানে হো হো করে, এটাও বোধহয় একটা ব্রিদিং এর মানে বা সার্বিক। হ্যাঁ, লোকের এখন লাফিং ক্লাবে যাওয়ার হ্যাঁ, মানুষ কিরকম অদ্ভুত একটা ব্যাপার না? হ্যাঁ, হাসতে যেতে হয় ক্লাবে, সেটা আমি ভাবতেই পারি না। আমাকে হয়তো মানে ওই ক্লাবের কি বলবো, বারও করে দিতে পারে বেশি হাসার জন্য। মানে ক্লাবে না গিয়ে হই হই করে নিজের যেটুকু জীবনে যা পাচ্ছি, আসলে ওই যে লাফিং ক্লাব যেটা বলে, ইটস লাইক an exercise for the heart, যে জোরে জোরে হাসলে, ওটা ঠিক হাসির জন্য হাসে না ওরা, ওটা অ্যাজ অ্যান এক্সারসাইজ করে, লাংসটাকে পুরো ব্যবহার করা বা এরকম কিছু একটা হবে। আমার বাবা বলতো যে অনেক মানুষ বেশিরভাগই যেটা করে সেটা হচ্ছে যে মানুষ মানে লাংসটা পুরো ব্যবহার করে না, মানে ওই লাফিংটা হয়তো সেটা, এটা একটা এক্সার্টেড লাফটার, তো সেটাতে হয়তো লাংস। বাচ্চারা প্রথম জন্মালে কাঁদায় টু ইউনো, লাংস বলে না ছোটবেলায় কাঁদতে দাও, লাংসের জোর বাড়বে, বাচ্চাদের কাঁদলেই চুপ করিয়ে দিও না, অক্সিজেন ইনটেক কিছু একটা আছে, লাংসের জোর বাড়বে, সব নিশ্চয়ই কোন একটা মানে আছে। কিন্তু মানে এই যে হাসি, অনেক মানে জীবনে তো ট্র্যাজেডি অলকানন্দাদির কম যায়নি। অলকানন্দাদিকে পার্সোনালিটি, মানে পার্সোনাল লাইফটা আমরা সত্যি জানি না, মানে শ্রাউডেড ইন মিস্ট্রি বলবো না, মানে কখনো প্রয়োজন পড়েনি, মানে মানুষটার সোশ্যাল লাইফটা এত বৃহৎ না, সেটা আরেকটাও কারণ আছে, মানে যেমন আপনার জীবন একটা রোম্যান্স গেছে, চুটিয়ে যাকে বলে একদম প্রেম করা, কলেজ লাইফ, শোনো এখনো সবাই চুটিয়ে প্রেম করে, তখন শুধু করতো না, এখনো করে, তো সেটার জন্য না। কিন্তু আমার হলো যে আই নেভার লাইক টু শেয়ার মাই সরোস, পার্সোনাল সরোস, আমি কখনো না, ওটা ওটা ভীষণ পার্সোনাল, আর ওটা নিয়ে, আর আমি দুঃখ বিলাসী না, সিম্পাথি আমার ভালো লাগে না। ওকে, সেই জন্য দুঃখ বিলাসী হয়, তাহলে আমি ক্রিয়েটিভ না। আমি একটুও দুঃখ বিলাসী না, আমি কি পাইনি তার হিসাব করি না, কারণ আমি অনেক কিছু হয়তো আমার হারানোর ছিল না, যেগুলো হারিয়েছি, অনেক কিছু আমার পাওয়ারও ছিল না, সেগুলো তো পেয়েছি, তখন তো আমরা ভাবি না কেন এটা পেলাম, দুঃখটা ভাবি কেন আমি দুঃখটা পেলাম, কথা আমি আই ডোন্ট, আমার কাছে না লাইফটা ইজ প্যাকেজ, ভালো মন্দ মিলিয়ে ভালোটা রাখবার চেষ্টা করি, যেটা কষ্ট দেয় সেটাকে আমি বর্জন করি, ঘুরে ফিরে কখনো যদি মনেও আসে সেটাকে আবারও বর্জন করি। ওইসব দেখো, জীবনে কার প্রবলেম নেই বলো তো, আমার প্রবলেমটা আমি যদি বড় করে দেখি, দ্যাট ইজ, and nobody is interested in my sorrow, মানে ভারাক্রান্ত করে মানুষকে কোনো লাভ নেই, কারোর ইন্টারেস্ট নেই। আমি যে আমার ফিলিং যেটা, সেটা কি কখনো আরেকজনের হতে পারে? তোমার কষ্টটাকে আমি পুরোপুরি বুঝবো, আমি শুনবো, I will empathize, I will sympathize, কিন্তু আমি কি ফিল করতে পারবো কখনো? সেটা পারবো না। তো মডার্ন হাই স্কুলে পড়াতেন না? পড়িয়েছি, ওখানে পড়েওছি। সেটা কি মানে সেই মিস ইন্ডিয়া হয়েছিল? মানে না না, আমার বিয়ের পর কি মডার্ন হাই স্কুল, আর ওটা মিস ইন্ডিয়া, ওটা 69, ওটা বিয়ের আগে। হ্যাঁ, ওটা মানে কি হয়েছিল, মানে হঠাৎ করে যাওয়া কেন, মানে তখন কোন কলেজে পড়াশোনা করেছেন? শিক্ষায়তন থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তারপরে ওখানে চলে যাওয়াটা কেন, মানে আমার কোনো ইচ্ছে ছিল না, কোনো ইচ্ছে ছিল না, আমার কোনো কম্পিটিশন ভালো লাগে না,
তখনকার দিন আর এখনকার দিনে তো অনেক তফাৎ। তখন মানে কেউ বোধহয় যেত না, তাই জন্য ডেকে ডেকে আমাকে নিয়ে গিয়েছিল। আমার না, মনে হয় কারা নিয়ে গেছিল মানে কোথায় টাইমস অফ গিয়ে? ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া ও, সেখানে কি করে একজন জানলো? ভদ্রমহিলা, আমি আচ্ছা চুল কাটতে গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা এনএস বলে রাসেল স্ট্রিটে একটা এ ছিল, আচ্ছা সেখানে ওই আমি ওনার নামটা ভুলে যাচ্ছি, মিডল এজড লেডি, উনি এসেছিলেন। উনি অনেকক্ষণ আমাকে দেখছেন, অনেকক্ষণ দেখছেন, আমি আয়না দিয়ে দেখছি তো এই যে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে এসে আমাকে নাম জিজ্ঞেস করলো, তারপরে তখন কি ক্লাস কলেজ হয়ে গেছে? 18 বছর 18 বছর মানে জাস্ট ঢুকেছেন কলেজে কলেজে। ঢুকেছি। আমাকে বললো যে why don't you join the feminist India? I was না, I'm not interested, আমার এসব ভালো লাগে না, I'm not interested. তো why not? আমি বললাম আমি জানি না why not, and I'm too fat, এসব বললাম টললাম। তারপর ওখানে গিয়ে এক্সপেরিয়েন্সটা? তারপর আমি বললাম যে তাহলে আরো কয়েকটা ফর্ম দিয়ে আমরা বন্ধুরা মিলে যাব। আসলে তখন না অত কেউ যেত না বলেই বাড়ি বাড়ি ঘুরে বোধহয় ওরা না জোগাড় সেটা করতো। নয় না, আমি বলছি কারণ কারণ সাংবাদিকের চোখ তো দেখেছিল কিছু ম্যাটেরিয়ালস। তারপরে তো আমরা বন্ধুরা গেলাম, তো সেখান থেকে মিস ক্যালকাটা হলাম, ঠিক আছে। তারপর তখন না অন্যরকম ছিল, তখন সব রিজনাল হতো আগে, মিস দিল্লি, মিস লখনৌ, তারপরে সবাই নিয়ে গিয়ে মিস তখন ইন্ডিয়া। বম্বেতে যাওয়া হতো, তারপরে সেখান থেকে মিস ইন্ডিয়াকে চুজ করা হতো। তো গেলাম, গিয়ে আমি তো ভাবিনি আমি কিছু পাবো, কারণ আমি কোনো তখন তো গ্রুমিং টুমিং এর কোনো ব্যাপার ছিল না তখন। স্কুলিং কোথায় কোথায় পড়েছেন? স্কুল মডার্ন হাই। মডার্ন হাই, গ্রুমিংটা ওখানে হয়ে গেছে। হ্যাঁ, ও গ্রুমিং মানে এই আর এখন নাচও তো শিখেছেন ছোটবেলা থেকে? ছোটবেলা কোন বয়স থেকে নাচ? কবে যে নাচিনি আমার তো মনে সেই পড়ছে না, টু ইয়াং। স্মল, 4 বছর মানে বয়সে আমার মডার্ন হাই এর ফার্স্ট স্টেজ। ব্যাকগ্রাউন্ড, মানে আমি বলছি স্কুল, হ্যাঁ, মানে একটা ভালো স্কুলের ব্যাকগ্রাউন্ড প্লাস নাচ আর বাড়ির পরিবেশ। সিএলটি তে শিখেছি ছোটবেলায়, হুম, তারপরে মঞ্জুলিকাদির কাছে হুম। শিখেছি, তারপর মারুথা পাতিলের কাছে ভরতনাট্যম শিখেছি, তারপর সঞ্জিতা পানিগ্রাহীর কাছে পরে, অনেক বিয়ের পরে, আমার মেয়ে হয়ে যাওয়ার পরে আমি ওডিসি শুরু করি। হ্যাঁ, অনেক পরে। তারপর ওখানে গিয়ে কি হলো, রানার্স আপ হয়েছিলেন? ফার্স্ট রানার আপ হলাম, তো ভাবিনি কিছু পাবো। তারপরে সিনেমায় চলে আসা উচিত ছিল। অনেক অফার পেয়েছিলাম, আই এম নট ইন্টারেস্টেড ইন মুভিজ। আচ্ছা, আমি বাংলা সিনেমা কোথাও কোনো সিনেমা অফার করা হয়েছিল তখন? অনেক বম্বে ফিল্মস থেকে তখন অফার করেছিল বাংলা সিনেমা। আর আমার না কোনো দিন ফিল্মে ইন্টারেস্ট নেই, কোনো দিন না। আমি অত ছোট ছিলাম তখন যখন অফার করেছিল, আমি বললাম না, আই এম নট ইন্টারেস্টেড। বলে ওয়াই নট? আমি বললাম নো, আই লাভ মাই স্টেজ, আই নিড মাই ফ্রিডম, এটা I will never get. তখন I was too young to understand. আমি যে কেন কি করে এত বড় বড় কথা বলেছিলাম আমি তাও জানি না। না, ওই বয়সে না একটা সাহস থাকে। এখনো আছে সাহস, পুরো কোনো সাহস কোনোদিনও কমেনি, সেটা কোনোদিনও কমেনি। আই ইফ আই ফিল যেটা আমি যেটাতে বিলিভ করি, যেটা আমি ফিল করি ইজ রাইট, নোবডি ক্যান স্টপ মি। আর যদি আমি কিছু করতে না চাই আমাকে কেউ করতে পারবে না। তাহলে সিনেমায় আসলেন, তারপরেই ঢুকে মানে কলেজও শেষ হলো, তারপরে চাকরিতে ঢুকে গেলেন? না, তারপর তারপরে বিয়ে। বিয়ে? চাকরি আমি বেশি দিন করিনি, কয়েক মাস করেছিলাম নবনালন্দায়। তখন হাজবেন্ড বোধহয় ও নবরানন্দায়? কিছুদিন, বোধহয় 6-7 আসলে মাস। আমার স্কুল। ও 6-7 মাস করেছিলাম, তারপরে মডার্ন হাই স্কুলে আর গ্রাজুয়েশন ওই যেটা বললাম যে বেশ ভালো রকম রোমান্টিক একটা লাইফও ছিল আপনার, See, সেটা কি মানে? I never like to talk about my personal life. আর মানে হি ওয়াজ ইন এয়ারলাইন্স He was পাইলট? commercial pilot ছিল with Periscrap মানে সেলের একটা পাথ। তারপরে of course it was a very happy marriage, of course. Then accident হলো, সবকিছু জীবনের অনেক কিছু পাল্টে গেল। ঠিক আছে, দুজন ছেলে মেয়ে নিয়ে হয়ে তো গেছে, হুম হুম। ওগুলো ভেবে কি লাভ। নাচের দিকটা তখন কি বাড়লো, মানে না তার আগে থেকেই না, অনেকটা বড় অনেক আগে জীবন থেকে। ঢুকে গেছে না, নাচে? না, অনেক শ্যামা ছোট। হয়েছিলেন আপনি, অনেক বিয়ের এবং আগে হেমন্ত থেকে। মুখার্জি হ্যাঁ, বোধহয় হ্যাঁ। উদয় না, উনি বজ্রসেন। বজ্রসেনের হেমন্ত মুখার্জি গেয়েছিলেন, আর কণিকা ব্যানার্জি শ্যামার গানগুলো মানে যারা গেয়েছিলেন। রেকর্ডে আছে, চিন্ময়দা গিয়েছিলেন উত্তীয়, উত্তীয়। আর আর সেটা কোন সাল, কোন আমি সময়? সেটাও বলে দিচ্ছি, ওটা was in
then 68. তো বিশাল একটা পাওয়া, তাই না? মানে হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়, এবং আর তখন তো নিশ্চয়ই লাইভ মানে লাইভ রিহার্সালও প্রচুর হয়েছে, তখন তো লাইভই হতো। লাইভ তখন কি আর রিহার্সালের কিছু মোমেন্টস কি মনে আছে? হেমন্ত মুখোপাধ্যায় কণিকা তখন কি আমি ব্যানার্জি, তখন ওটা ওর মাসি চিন্ময় চট্টোপাধ্যায়, হেমন্ত দা, চিন্ময় দা, কখনো ওদের সেইভাবে তো তখন না ওই জিনিসগুলো ছিল না, ছিল না। দ্যাট সামবডি ওরকম ওগুলো একদম ওই শ্যামা হওয়াটা, মানে শ্যামা হিসেবে সিলেকশনটা কে করেছিলেন? সন্তোষ সেনগুপ্ত। ও ওনার আর কোটাল গিয়েছিলেন জর্জ দা। ও কোটাল জর্জ, হ্যাঁ, দেবব্রত দেবব্রত বিশ্বাস বিশ্বাস। গিয়েছিলেন। বাহ, তাই দারুণ একটা ইয়া project। তাদের সঙ্গে আমি ছোট থেকে প্রোগ্রাম করে আসছি, তাই অনেক কিছু পেয়েছি, বুঝিও নি কি পাচ্ছি। দেবব্রত বিশ্বাস বোধহয় এদিকেই থাকতেন তো ওই তো কোথাও। ওখানে আমার বাপের বাড়িতে ইন্ডিয়ান সিল্ক হাউসের পাশে, ও আচ্ছা, তাই পাড়ার গড়িয়াহাটের জর্জদা মেয়ে। আপনার তো মানে বড় হওয়া পুরোটা সব ওইদিকে গড়িয়াহাট, হিন্দুস্তান পার্ক, না, ইন্ডিয়ান লেক পার্ক রোড। না, না রাসবিহারী অ্যাভিনিউ, লেক টেরেস, যতীন দাস রোড। আর তারপরে মানে ভারতনাট্যম শিখছিলেন, গুরুজির নাম কি বললেন? মারুথাপ্পা পিল্লাই। মাধবপা পিল্লাই। তারপরে হঠাৎ করে আবার ওডিসি ডান্স কেন? হ্যাঁ, ও সেটা আরেক গল্প। বাট আই লাভড দ্য স্টাইল, কিন্তু এখানে তো কেউ করতো না তখন, হ্যাঁ, তাই জন্য ভুবনেশ্বরে গিয়ে শিখেছি। হুম। সেটাও বিমানদা তখন ছিলেন। কেশব মহাপাত্র ছিলেন। হ্যাঁ, আমি তো হুম। শিখেছি সংযুক্তা পানিগ্রাহীর হুম। কাছে। আর সঞ্জতা পানিগ্রাহী ডাইরেক্টলি তো শিখতেন কেশব মহাপাত্রের হ্যাঁ কাছে। হ্যাঁ, আর দিদি তো কাউকে ঠিক শেখাতেন না, শি ওয়াজ আ পারফর্মার। হুম। উনি যখন বললেন যে উনি আমাকে শেখাবেন, আই গট এক্সাইটেড, ঠিক আছে, তখন শিখলাম। আবার না, সত্যি কথা, আমি এটা এখন বলি, আহ, আমার না সবসময় নাচতে ভালো লাগে না। ওই নাচ নিয়ে আই এম নট দ্যাট টাইপ। আমার যখন ভালো লাগে করি, কিন্তু এই নাচ নিয়ে সারাক্ষণ নাচের মধ্যে থাকা, নো। সেই জন্যই বোধহয় না একটু আউট অফ দ্য বক্সও ভাবেন। আমি অলকা নদীর লাস্ট খুব ভালো পারফরমেন্স দেখেছি 2 বছর আগে রবীন্দ্র সদনে কবি পক্ষতে। অলকা নদী খুব রুডিমেন্টারি কিছু স্ট্রেচ পপস নিয়ে যা চন্ডালিকা নামিয়েছিলেন, একাই মা, একাই না না, চন্ডালিকা। আমি চন্ডালিকা, চন্ডালিকা মা মা ছিল একটা একজন ছিলেন। কাপড়। ও রাইট, মা একটা একজন কাপড়। একটি কাপড়কে ঘিরে অলকানন্দাদির মায়ের, মানে তাকে দেখে অলকানন্দাদির মা মনে করে তার নাচ, এবং কিছু স্টুডেন্ট ছিলেন আপনার যারা ওই একটা ওই করতে হয়, সন্ন্যাসী। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি রবীন্দ্রসদনের নিয়ম যে ডান্স ড্রামাতে মিনিমাম 6 জন নিতে হয়, আদারওয়াইজ আমি একাই করি। স্টেজ প্রপস অলকানন্দাদির যেটা খুব একটা ইউনিক পয়েন্ট হচ্ছে, সেটা খুব ওড়না, হ্যাঁ, খুব একরঙা কাপড়, হ্যাঁ, ড্রেপস গুলো খুব ড্রেপস ইউজ ব্যবহার করি। করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখে আমি অনেকটা ইন্টেরিয়র করা শিখেছি, যতদিন খুব মানে ঋতু অনুযায়ী বা সিজন অনুযায়ী যে ঘরের পর্দা পাল্টে ফেলা বা রংটা একটু অন্যরকম আনা, অনেকটা আপনাকে দেখে শেখা। না ধরুন সেইটা তো ভাবনাটা করতে গিয়ে তখন তো আপনাকে নাচ নিয়ে থাকতেই হয়, এবং এই ওই যে এত বড় সময়টা একটা আমি প্রজেক্ট গেল বাল্মীকি হ্যাঁ, প্রতিভা, বিশাল যখন পরিশ্রম। না, যেটা যখন তৈরি করি তখন খুব খেটে করি, হুম। কিন্তু সবসময় নাচ নিয়ে আলোচনা, সবসময় নাচ নিয়ে বাবা, আমি সেটা কিন্তু করি না। যখন করি আই এম ভেরি ফোকাসড। যখন ওটা হয়ে গেল তৈরি, দেন আই ডোন্ট হ্যাভ টু ফোকাস অন ইট, ওটা এমনি ইট রানস অন ইটস ওন। কিন্তু হ্যাঁ, বাল্মীকি প্রতিভা হ্যাজ বিন কোয়াইট এ হিস্টোরিক্যাল ইয়ে, কারণ কেন নন এটা তো ডান্সারদের দিয়ে শুধু নন ডান্সার বলে না, সব তো ডান্সার বেরিয়ে বানানো। যায়, আবার নতুন করে তৈরি করতে হয়। মানে যাকে শেখালেন সে চলে গেল, ছাড়াপে চলে গেল, বা হ্যাঁ, আর সব না, অন্য আবার জেলে চলে আরো গেল। কয়েকজন নন ডান্সার এলো, ওইভাবে করতে হয়। সেই তাই জন্য জন্য আপনার এটা চার্মিং ট্রেন। পার্সোনালিটিটা অনেকটা বড় কাজ করে দিয়েছে। এই যে মানে হাসতে পারাটা, মানে আমি যে ওদের আমরা যে আমি প্রথমে খুব ওখানে নোংরা করে ছেলেদের থাকি। না মারি, ওরা মারও খায় আমার কাছে, কিন্তু ভালোবাসে। ওরা ভালোবাসা যে দেয় সে মারে, সেটা হ্যাঁ বোঝে হ্যাঁ, গেছে ওরা। সেটা জানে, মা তো এবং শাসন যারা করবে। কখনো কোনো সেভাবে কাজ করেনি, বলেছিলেন আপনি আমাকে যে রুটি বেলতো, তারা 1000টা রুটি বেলতো হ্যাঁ সারাদিনে, হ্যাঁ হ্যাঁ, তারাও এসে স্টেজ প্রপস বানিয়ে দিয়েছে, বানিয়েছি, তারা তো নাচও সব করেছে, নিজেরা পারফরমেন্স সব করেছে। সব 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 ওদের এই করা। ভাবনাটাই, এবং আপনাকে নিয়ে, আপনি পছন্দ করেননি সিনেমা করতে, আপনাকে নিয়ে সিনেমা হয়েছিল মুক্তধারা। ওই ঋতুপর্ণা কিছুটা সেনগুপ্ত অলকানন্দাদির জীবনটা, মানে রোলটা করেছিল, এবং মুক্তধারা তো সত্যি খুব ভালো করে দেখে মনে হচ্ছিল অলকানন্দাদিকেই দেখছি আর কি। সেটাও তো একটা বড় পাওয়া অলকানন্দাদি, যে আপনার জীবনের এই অংশটা নিয়ে একটা সিনেমা তৈরি হয়ে গেল। ডেফিনেটলি অনেক কিছু পেয়েছি, তাই তো বললাম, হুম, অনেক কিছু না চাইতেই পেয়েছি। এবং এই যে জগৎটা, মানে মানে এরা
ক্রিমিনাল, কেননা প্রত্যেকে তখন সাজা প্রাপ্ত হয়ে জেলে হাজতবাস করছে, তাদেরকে আপন করে নেওয়া, তাদের সাথে সেইভাবে মিশে যাওয়া যে তারা মা বলে ডাকছে, এবং তারা একটা কঠিন রাবীন্দ্রিক নৃত্য, এমন না যে আমি কিছু বলিউড সং বা টলিউড সং দিয়ে দিলাম যে যেমন খুশি নাচ। রবীন্দ্রনাথের নাচের একটা ঘরানা আছে, সেটাকে কিছুটা রক্ষা করে হলেও ওদের দিয়ে করানো। ভালোবেসে করেছে। আর কটা শো হয়েছিল ওটা? কিন্তু 100টা করে তো বন্ধ 100টা করলাম। দিয়ে বন্ধ করলেন। এই কদিন, 2 সপ্তাহ আগে না, শেষ ঠিক হলো। 1 মাস, ঠিক 17ই নভেম্বর। আর আজকে 7th। 17ই নভেম্বর ইয়ে করেছিলাম, শেষ প্রথম করলাম। দিনটা মানে ভাবনাটা আদৌ এলো কি করে? মানে আমি না অত যে কিছু ভেবে করে reformation- না, 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 আমি একজন গেস্ট হয়ে গিয়েছিলাম, এটা অনেক জায়গাতেই বলেছি। তারপরে মেয়েরা নাচতে চাইলো, শিখতে চাইলো, আমি রাজি হলাম। আমি তো ভেবেছিলাম একটা ওয়ার্কশপ করবো খালি। আমি ছেলেদের দেখে আমি বললাম যে আমি কি ছেলেদের নিয়েও করতে পারি, বিকজ আপনি ভয় করবে না, সবাই তো ভয় পায়, আর আমার ভয়টা নেই। আর কি করবে, আমার সব ছেলের বয়সী ছেলেরা, কি করবে আমাকে? প্রথম কথা আমি ভয় পাই না। আর আমার ওদের দেখে ওই টাইম মনে হয়েছিল যে ওরাও তো কারোর সন্তান, কারোর বাবা, কারোর ভাই, আম, তাই কারোর স্বামী, মানুষ তো একটা ভুল করেছে মানে মানে সবসময় একটা আর এই ইমোশনাল ভাইবস গুলো না খুব তাড়াতাড়ি স্প্রেড করে, বা পজিটিভ ভাইবস যেটাকে আমরা বলি, যে এর থেকে আমার কোনো বিপদ তো নেই। আর মানে এটা আপনাকে দেখে ওরা মনে করেছিল যে আমার যে এই যে একটা মানে অন্ধকার জগৎ, তার থেকে একটু আলো পাবো আর কি, এটা তারাও ভেবেছিল, তাই না? মানুষ না, মানে এটা একটা কিছু অন্যায় করার ভাবেনি, পর একটু ওরা করতে চায়নি ছেলেরা প্রথমে। ছেলেরা একটা মহিলার কাছে নাচ শিখবে, নাচ, তারপরে মেয়েলি ব্যাপার, নাচ তো মেয়েলি ব্যাপার। তারপরে যখন শুরু করলো তখন তো অনেকেই জয়েন করলো আস্তে আস্তে। তারপর ইনস্ট্রুমেন্ট এলো, গান এলো, সবকিছু গান ওদের শিখিয়েছিলাম, একজন গিয়ে শিখিয়েছিলেন। তারপর কিন্তু ওই যে আমি বললাম যে ওদের উচ্চারণ গুলো অন্যরকম, আমি সেরমই রেখে দিয়েছি, গুলো রেখে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে ওটাও তো একটা বাংলার ডায়ালেক্ট। আর ন্যাচারাল, যতটা ন্যাচারাল দেখা যায়, জোর করে কিছু চাপিয়ে দিইনি ওদের উপর আমি কখনো। তাই জন্য ওটা বোধহয় আরো আরো সুন্দর লাগে। আরো ওর মধ্যে একটা অদ্ভুত, একটা পুরো বাল্মীকি প্রতিভার মধ্যে একটা অদ্ভুত, একটা ইনোসেন্ট রাস্টিক চার্ম আছে, একটা আর ইনোসেন্স ওদের জীবনটাকেও কোথাও একটা পোর্ট্রে করে, মানে বাল্মীকির যে রিফর্মেশনটা হয়েছিল। আমি অন্যগুলো যেগুলোই ওদের সঙ্গে প্রোডাকশন করেছি, এটা সব থেকে বেশি হয়েছে প্রথম বলে হয়তো সবাই জেনেছে বেশি। অন্যগুলো প্রত্যেকটাই আমার দেয়ার ইজ অলওয়েজ আ মেসেজ। জিসাস ক্রাইস্টকে নিয়ে করেছি, নজরুলের গান কবিতা নিয়ে রাহি সাম্যেরও গান করেছি, অন কমিউনাল হারমোনি। আর আর যেটা মোক্ষগতি, ওটা ফিল্ম আর স্টেজ একসঙ্গে চলে। ওটা সম্রাট অশোকের উপরে। তারপরে আর একটা হচ্ছে অভয়ের জীবনে খুব বড় অংশ জুড়ে আছেন ঋষি অরবিন্দ। মা শ্রী অরবিন্দ, মা এবং শ্রী অরবিন্দ। ঋষি অরবিন্দের জীবনটা একটু বলুন না। আপনি একটা কথা আমাকে বলেছিলেন যে ঋষি অরবিন্দ যেটা প্রেসিডেন্সি জেলে, যে উনি বিবেকানন্দ এসেছিলেন, এই ব্যাপারটাও এটা আমি পড়েছি, কিন্তু এটা কতটা আপনি জানেন বা কি আমি জানেন? জানি যেটা, সেটা হলো যে ওখান থেকে ওই সেলে, যে সেলটায় ছিলেন, ওটা তো এখন আটক ছিলেন, বন্দী ছিলেন, সেই সেলটা তো এখন একটা শ্রাইনের মতো, লোকে যায় যারা অনেক ওই 15th অগস্ট না জন্মদিনে সব যারা আশ্রমাইট তারা ভিজিট করে। তো উনি ওখান থেকে ওনার আধ্যাত্মিক জীবন শুরু। প্রেসিডেন্সি জেল থেকে? ওই একটা বই আছে কারা কাহিনী বলে, ইংলিশে ওটা আছে, টেলস অফ প্রিজন লাইফ, সেটাতে লেখা আছে ওখানে ওনার বাসুদেব দর্শন হয়। আর যে গাছটার নিচে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, সেই গাছগুলো এখনো আছে। আমাদের মধ্যে ওই গাছের সমস্ত কলম পাঠাতে হবে পন্ডিচেরিতে, ওখানে ওরা ওই গাছটা পুঁতবে আর কি ওখানে। ওই গাছের, এবং ভীষণ ভাবে আপনি পন্ডিচারিতে যান, বছরে তো একবার হয়ই। 2 বার যাই। একটু বলুন না, মানে ঋষি অরবিন্দ কিন্তু আমি বলছি যতটা আমরা স্বামীজিকে চিনি, স্বামী বিবেকানন্দ চিনি, জানি, পড়ি, মা শারদা, রামকৃষ্ণ দেব, ততটা আমরা ঋষি অরবিন্দকে জানি না। ঋষি অরবিন্দের লেখা এত কঠিন যে কেসটা করেছিলেন সিয়ার দাস। আচ্ছা।
তুমি কখনো আলিপুর কোর্টে যাও, যেখানে হয়েছিল, এটাকে এখন মিউজিয়াম মতো করেছে, কোর্ট রুমটা একবার গেছি কিন্তু ডিবেট বা হ্যাঁ। কনফারেন্সে গেছিলাম, একটা ঘুরে দেখা হয়নি। কোর্ট রুমটা আছে ওখানে, গেলে আপনার সাথে যাব। কোথায় বসতেন উনি একদম লাস্ট ইয়েতে, আর সামনে নেট লাগানো থাকতো। আমি বলছিলাম যেটা অরবিন্দ ঘোষ একটুখানি মানে বেশি অরবিন্দ রাজার, হ্যাঁ মানে উনি যে একবার যখন নিজেকে একটু আলু একদম শুধু লিখতেন, টাইপ করতেন সারাক্ষণ। সাবিত্রী লিখেছেন, লাইফ ডিভাইন, দুটো বই একসঙ্গে লিখেছেন। ওনার বিবাহিত জীবন ছিল, সব উনি একেবারে সমস্ত কিছু থেকে সরে গেলেন। কি একদম একজন এরকম একজন র্যাডিক্যাল, অবশ্য র্যাডিক্যাল একদমই তাই, একদমই তাই। মানে অনেক বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, সেটা ছেড়ে দিয়ে একদম একজন মানে স্বাধীনতা সংগ্রামী হয়ে গেলেন, তাদের সঙ্গে লড়লেন, জেলে যেতে হলো, যেটা ওনার স্ট্যান্ডার্ড বা ওনার সবকিছু একদম মানাতো না আর কি। দেখো তখনকার স্বাধীনতা সংগ্রামীরা সবাই তাই করেছে, অনেকে সুভাষচন্দ্র বসু আইএএস হয়ে কি লাইফ লিড করতেন, সেখানে ডে আফটার ডে একজন এইসব মানুষরা কত কষ্ট করেছে আমাদের জন্য, সেই জন্য আমরা ভালো আছি। হ্যাঁ সেই আছি কি বা কেন এতটা ত্যাগ করতে গেলেন, আমার তো সুভাষচন্দ্রের লাইফটা পড়লে তাই মনে হয়। খুব খারাপ লাগে যে সবকিছু কিরম যেন জট পাকিয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটাও এখন বুঝে উঠতে পারি না। যাকে সেগুলো তো মানে আপনার জীবনে ঋষি অরবিন্দের ভূমিকা আর কি, মানে কতটা মা বেশি, মাদের বেশি, কারণ মাদেরকে আমি দেখেছি, মার কাছে গেছি। আমার বিয়ে হয়েছিল চন্দনের সঙ্গে, মার ঘরে, মার সামনে, মা বিয়ে দিয়েছিলেন আমাদের। মাকে আমি অনেক পেয়েছি, আর আমার সবসময় মনে হয় যে আমার জীবনে যা কিছু ভালো বলো মন্দ বলো যা কিছু, she always protects me. আমার না কোনো ভয় কখনো করে না, আমার কখনো ভয় করে না কি হবে। আমি জানি যে আমার জন্য যেটা ভালো বা যেটা আমার প্রাপ্য, বলবো না, যেটা আমার জন্য ভালো, মা জানেন what I deserve, what আমার কি, কোনটা আমার জন্য ভালো, যেটা আমরা বুঝি না। আমরা আমরা যে জিনিসটা ভাবি সেটা হয়তো আমাদের জন্য না ভালো না, হয়তো মা বোঝেন, মা ঠিক সেইভাবেই করেন, and she's always there, সেটা কিন্তু আমি ভীষণ ভীষণ বুঝতে পারি, she's always there. আর এই যে পণ্ডিচারীতে যান, মানে ওখানে কি, মানে ওখানে তো প্রেয়ার হয় নিশ্চয়ই সকাল সন্ধ্যে? না, সেটা যে যখন যাবে, ওখানে আশ্রমটা আছে, সমাধিটার কাছে সবাই বসে, মা এবং ঋষি অরবিন্দের দুজনেরই সমাধি রয়েছে পাশাপাশি, সবাই ওখানে যায়, প্রণাম করে, কেউ বসে মেডিটেশন করে, চলে আসে। ফিক্স টাইম আছে, আলাদা করে যে তোমাকে যেতে হবে ওখানে বসে এটা করতে হবে ওরকম কিন্তু না, ইটস ভেরি ডিফারেন্ট। এটা অন্যান্য আশ্রমের থেকে একটু হয়তো আলাদা। যার যখন কিছু যায়, ওখানে কোনো ড্রেস কোড নেই, কারণ ওখানে সবাই শর্টস পরে ঘোরে। মা সব স্কুল ইয়েরা যায়, যারা ওখানে যারা আছে সব, there is no restriction, কোনো রেস্ট্রিকশন নেই। আর তুমি যে কাজটা করবে সেটা সবাই, আমি যেটা করি এটা আমি কখনো ভাবি না, এবং জেলের কাজটা আমি কখনো ভাবি না যে ওটা আমার কাজ, এটা মার কাজ, আই এম জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট। তাই মার কাজ আমাকে পারফেক্টলি করতে হবে, ওটাই আমার বর্ষিপ। এটা যদি আমরা সবাই বুঝতাম, সবাই জানতাম যে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষ দিয়েছে ক্ষমতাটা, সেটা কজন পায়? যেই ক্ষমতা, মানে আমি একটা স্কুলের হেডমিস্ট্রেস বা আমি একটা অফিসের বড় বাবু, হ্যাঁ, বা রাজ্য চালাচ্ছি, দেশ চালাচ্ছি, যাই চালাচ্ছি, এটা ব্যাংক চালাচ্ছি, এই কাজটা আমাকে মানুষ দিয়েছে বা আমি পেয়েছি, কিছুটা তো ভাগ্যের জোরে বটেই, কেননা অনেকেই হয়তো সে লিডারশিপের ক্ষমতা রাখে কিন্তু ওই জায়গায় উঠতে পারেনি, সেটা আমি ভগবানের কাজটাই করছি, উনি চেয়েছেন, মানে সব শেষে হচ্ছে উনি চেয়েছেন, তাই তো, কার্মা, আমার এটাই আমার কর্ম, আমার এতটাই করবার যে যতটা ক্ষমতা তার থেকে বেশি দিয়ে পাঠান, আর আমার যেটা এটা থেকে পাওয়া, যে মুহূর্তে আমি এক্সপেক্ট করবো কিছু, এটার থেকে আমি কি পাবো, সে কাজটা নষ্ট হয়ে যায়। একটা নিঃস্বার্থ ভাবে করার যে আনন্দ, আই এক্সপেক্ট নাথিং ইন রিটার্ন, অনেক বেশি পাই। আমি যেটা চাইতাম হয়তো তার থেকে, না চাইলে তার থেকে অনেক বেশি পাই। The satisfaction, at the end of the day, তুমি মেটেরিয়ালি কি পাচ্ছ,
আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। আমার কিন্তু অদ্ভুত জিনিস একটা, আমি এটা আই হ্যাভ টু স্পিক, যে আমার আই এম নট ওয়েলদি, আমার টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, রাইট? যা কিছু দেখছো সব আমার পাওয়া, এটা থেকে শুরু করে, এটা থেকে শুরু করে, এটা থেকে শুরু করে সব আমার পাওয়া, যা কিছু সব পাওয়া, কিন্তু আমার কোনো অভাব নেই। আর হয়তো আমার চাহিদা কম, সেটাও মাই দিয়ে পাঠিয়ে, ওইটা করে পাঠিয়েছেন আর কি। আম, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, মা কখনো আমাকে প্রাচুর্যের মধ্যে রাখেনি, তাহলে হয়তো আমার মাইন্ডটা অন্যদিকে চলে যেত, তখন ওটার দিকেই আমি কত তাহলে হয়তো খুব বড় কাজ, বড় কাজ ইন দ্য সেন্স ভারী কাজ, না যেটা না না, সেটা বলছি না। হুম হুম তাহলে আমার হয়তো হয়তো অর্থের পিছনে দৌড়তাম, হুম, আমি কোনোদিনও সেটা করিনি। কিন্তু যেটা আমার সত্যি প্রয়োজন, কোথা থেকে যে মা প্রোভাইড করেন, এটা কিন্তু ইটস আমার থেকে বোধহয় বেশি কেউ মানে উপলব্ধি বলে, করতে পারে না। এটা বলে বোঝানো যাবে না। হুম, যখন যেটা সত্যি প্রয়োজন, আর মা জানেন যে এটা আমার প্রয়োজন, এটা আমার দরকার, কি এটা আমার পাওয়া উচিত, মা প্রোভাইড করে না চাইতে। আশীর্বাদ ধন্য মা এবং ঋষি অরবিন্দের। বলছিলেন না আমাকে যে আমার মানে 38টা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি, হ্যাঁ, কিন্তু আমি একটাও দেখি না না। না না না, আমি আই এম নট ইনটু সোশ্যাল মিডিয়া অ্যাট অল। তুমি দেখবে হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, হয়তো পরের দিন দেখি কি, সেটা হলো পার্সোনাল মেসেজ যেগুলো আসে। কিন্তু সবাই বিরক্ত হয়ে যায়, পাঠায় না একদিকে ভালো। আমি আমি আই স্টে অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া। আমার তো পৃথিবীর সবকিছু জানার কি খুব প্রয়োজন? আর 10 জনের জীবনে কি হচ্ছে, কে কি করছে, ওটা কি আমার খুব দরকার জানবার? জানবার দরকার, যদি আমার দরকার হয় আমি বই পড়ে নেব। তখন আমি আই উইল, ইফ আই ওয়ান্ট টু লার্ন সামথিং, ইফ আই ওয়ান্ট টু নো সামথিং, সেটা আমি বার করে নেব। আমার রোজ ওটা দেখতে হয়, দেখবার কোনো দরকার হয় না আমার। ইটস মাই পার্সোনাল ফিলিং, বিকজ আই স্টে অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া। সিনেমা দেখা এখন ওটিটি না প্ল্যাটফর্ম। না, সময় কোথায় আমার বল? I come back then I'm so tired. আমার খাবারটা যখন গরম করি, বাড়িতে ঢুকে, যেহেতু একা থাকি বলে টিভিটা অন থাকে, টিভিতে কিন্তু আমি মিউজিক টিউজিক শুনি না, বা সিনেমা তো দেখি না, নিউজ অন করে রাখি, আমি কিন্তু শুনি না। ওই যে ক্যাচো ম্যাচো ক্যাচো ম্যাচো ক্যাচো ম্যাচো কিছু একটা হচ্ছে, অনেক কথা হচ্ছে হচ্ছে, ওটা ব্যাকগ্রাউন্ডে চলে। আমি ওই করে কিছুক্ষণ হয়তো দেখি, যদি কিছু ইন্টারেস্টিং কানে লাগে তখন একটু দেখি। অবশ্যই আরজি করের সময় খুব দেখছিলাম, সেই সময়টা আমি খুব টিভি দেখতাম। হুম আহ, তো সবাইকেই ভীষণ নাড়িয়ে দিয়েছে, হুম সবাইকে সবাইকে, সেটা তখন দেখতাম। ইটস ভেরি আনফর্চুনেট, সব প্রত্যেক যারই যায় যায়। এটা আমি একটা, আমি ভাবতে পারি না নিজের কাজের জায়গায় দ্য সেফেস্ট প্লেস বাড়ির পরে, বাড়িতেই তো হয় তো, আর কোন জায়গা সেফ বলতে পারি? সেখানে মা বাবারা কি বলে, পৌঁছে গেছো, হুম, পৌঁছে গেছিস, তার মানে নিশ্চিন্ত। হ্যাঁ। একটা ইনসিডেন্ট যেটা কিছু শিখিয়ে দিয়ে গেছে আপনাকে, বা মানে লাইফ ফিলসফি যেটা, সেটাকে ইম্প্যাক্টেড, মানে ইম্প্যাক্ট ফেলেছে তার উপর। এভরি ডে ইজ এ লার্নিং, হুম, ইটস এ লার্নিং প্রসেস। আর এই যে আমি বললাম না, যেটা ঘটনা যাই হোক, আমি পরের দিন সেটা মনে রাখি না, ইটস বিহাইন্ড মি, ভালোটাও মন্দটাও। আমি কোনো কিছু আমার উপর ইম্প্যাক্ট ফেলতে দিই না, ভালোটাও না। এটা আমার পজিটিভ দিক বলো, নেগেটিভ দিক বলো, যে যেমন ভাবে ভাববে। ওই যে বললাম আমার নামটা তো নদীর নাম, আমি ঠিক যেটা হয়ে গেছে, আমি ওটা একদিন আমাকে হয়তো ভালোটা মন্দটা ওটা রেশ থাকে, তারপরে ইটস বিহাইন্ড, আমি ওটার দিকে আর তাকাই না। এটা বোধহয় ভালো থাকার জন্য খুব বড় একটা কথা, এটা তাই না? কিন্তু আমি প্র্যাকটিস করিনি, এটা মানে ব্রুড করেন না, আমরা যেটা বলি না, মানে নো জিনিসটাকে নিয়ে ভেবেই যাচ্ছি নো ভেবেই যাচ্ছি। নো নো,
আমি করি না। নিজেকে তাহলে সামলান কিভাবে? মানে আমি হচ্ছে যে ভীষণ একটা ঘটনা ঘটে গেল, তুমি ওটা নিয়ে যত ভাববে তাতে ঘটনাটা তো মুছে যাবে না। কি হবে? নিজের ভিতর থেকে কষ্ট। ওয়াই? এটা হয়ে গেছে যেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। তারপর যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আমি নিজেকে আরো কেন কষ্ট দেব? ওটা তুমি যদি প্র্যাকটিস করো দেখবে ওটা তারপর ন্যাচারালি হয়। যে ইটস নট দ্যাট আমাকে কেউ কোনোদিনও লেট ডাউন করেনি, করেছে। আমি কষ্ট তখনের জন্য পাই, তারপরে কিন্তু আমি ওটা নিয়ে ভাবি না। আই ফরগিভ বাট আই ডোন্ট ফরগেট। আমি আমার কারোর উপর কোনোদিন কোনো গ্রিভেন্স থাকে না, কখনো না। সাময়িক একটা কষ্ট পাওয়া আছে, কিন্তু আমার কোনো গ্রিভেন্স কারোর উপর কিন্তু থাকে না। যার যেরকম ভাবে যেভাবে, মেবি দ্যাট পারসন ইজ রাইট, আই এম রং। আমি কাউকে জাজ করি না, আর আমিও তো কত ভুল করি, কত হয়তো অন্যায় করি, না জেনে করি। তাই আমি অন্যকে কেন জাজ করি? আমি তো পারফেক্ট না। Every day is a learning. It's a learning process. আর এই যে আমি বললাম না, যেটা ঘটনা যাই হোক আমি পরের দিন সেটা মনে রাখি না। ইটস বিহাইন্ড মি, ভালোটাও মন্দটাও। আমি কোনো কিছু আমার উপর ইম্প্যাক্ট ফেলতে দিই না, ভালোটাও না। এটা আমার পজিটিভ দিক বলো, নেগেটিভ দিক বলো, যে যেরকম ভাবে ভাববে। এই যে বললাম আমার নামটা তো নদীর নাম, আমি ঠিক যেটা হয়ে গেছে আমি ওটা একদিন আমাকে হয়তো ভালোটা মন্দটা ওটা রেশ থাকে, তারপর ইটস বিহাইন্ড। আমি ওটার দিকে আর তাকাই না। এটা বোধহয় ভালো থাকার জন্য খুব বড় একটা কথা, তাই না? কিন্তু আমি প্র্যাকটিস করিনি। এটা মানে ব্রুড করেন না, আমরা যেটা বলি না, মানে জিনিসটাকে নিয়ে ভেবেই যাচ্ছি। নো, আমি করি না। নিজেকে তাহলে সামলান কিভাবে? মানে আমি হচ্ছে যে ভীষণ একটা ঘটনা ঘটে গেল, তুমি ওটা নিয়ে যত ভাববে তাতে ঘটনাটা তো মুছে যাবে না। কি হবে? নিজের ভিতর থেকে কষ্ট। ওয়াই? এটা হয়ে গেছে যেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, তারপর যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আমি নিজেকে আরো কেন কষ্ট দেব? ওটা তুমি যদি প্র্যাকটিস করো দেখবে ওটা তারপর ন্যাচারালি হয়। যে ইটস নট দ্যাট আমাকে কেউ কোনোদিনও লেট ডাউন করেনি, করেছে। আমি কষ্ট তখনের জন্য পাই, তারপরে কিন্তু আমি ওটা নিয়ে ভাবি না। আই ফরগিভ বাট আই ডোন্ট ফরগেট। আমি আমার কারোর উপর কোনোদিন কোনো গ্রিভেন্স থাকে না, কখনো না। সাময়িক একটা কষ্ট পাওয়া আছে, কিন্তু আমার কোনো গ্রিভেন্স কারোর উপর কিন্তু থাকে না। যার যেরকম ভাবে যেভাবে, মেবি দ্যাট পারসন ইজ রাইট, আই এম রং। আমি কাউকে জাজ করি না, আর আমিও তো কত ভুল করি, কত হয়তো অন্যায় করি, না জেনে করি। তাই আমি অন্যকে কেন জাজ করি? আমি তো পারফেক্ট না। না ডিট্যাচমেন্ট। হ্যাঁ, ওটা কিন্তু আমি ইচ্ছা করে হয়নি, ওটা জাস্ট হয়ে গেছে। মানে ঋষি অরবিন্দ যেটা বলছিলাম না, যে মানে কথা কম বলতেন, তার কারণটা হচ্ছে উনি মনে করতেন না যে কথা বলার কোনো প্রয়োজন আছে। At peace with himself. He used to just write and Ma used to do all the work. মানে উনি এজন্যই আরো চুপ করে যেতে পেরেছিলেন, যে মা করে দেবেন আর কি, মানে সমাজের সঙ্গে যোগাযোগটা বা ইটস ভেরি ডিপ, সেগুলো সেই বুঝি না, আমরা এতটা বুঝবো না। এটা হ্যাঁ, এটা রিজার্ভ ব্যাংক থেকে আমাকে দিয়েছিল, ফেলিসিটেট করেছিল তখন। আর এই যে বর্ডারটা, যেটা ফ্রেমটা তো কাঠের, বর্ডার যেটা, সেটা হলো ওই ডিমনিটাইজড যেসব নোটসগুলো, হ্যাঁ নোটগুলো, সেগুলো শ্রেডেড ইয়ে দিয়ে ওটা করা। বাবা ভাবাই যায়, ভেরি ইন্টারেস্টিং। মানে আপনি যে কালারফুল পার্সোনালিটি সেটা ওরা বুঝেছে। ফ্রেমটা
আর ওটা ছবিটা তো ফ্রম ওয়েবসাইট নিয়েছিলাম। আর ওইটা ইন্ডো বাংলাদেশ বর্ডারেরটা? হ্যাঁ, 2013 বোধহয় করেছিলাম। ওই BSF and BGB জওয়ানসরা নেচেছিল, এদিকে ইন্ডিয়ান আর্টিস্ট, ওদিকে বাংলাদেশি আর্টিস্ট গানে এবং নাচে, ওদিকে কিছু ইন্ডিয়ান স্টুডেন্টস, ওদিকে বাংলাদেশি স্টুডেন্টস, ওরা তো ইট ওয়াজ আ জয়েন্ট, আমি ওটাকে মোহনা নাম দিয়েছিলাম। আচ্ছা, তো যেটা ওই যে জয়েন্ট রিট্রিট সেরেমনিতে, তো তখন ওই বেনাপোল পেট্রাপোল বর্ডারটাতে হয়েছিল। তো এটা হলো ওই বিজিবি থেকে দিয়েছিল আমাকে, আর এই যে পিছনের ওটা BSF থেকে। দুটো দেশেরই এগুলো পুলিশের যেগুলো করেছিলাম সেগুলো। একদম ট্রু অ্যাম্বাসেডর আসলে। হ্যালো।